ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের মধ্যে আজকের দিনটি অবশ্যই একটি বিশেষ দিন বটে, কিন্তু দিনটি কি ব্যতিক্রমী দিন হতে পারবে? কেন বলছি কথা? কারণ আজ থেকে নয়াদিল্লিতে শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক স্তরের বৈঠক। এরকম উচ্চ পর্যায়ের বৈঠক তারেক রহমান সরকারের আমলে এই প্রথম। আপনারা জানেন, দু দেশের সীমান্ত বেশ কিছুদিন ধরে রীতিমতো উত্তপ্ত। বিএসএফের দ্বারা বর্ডার কিলিং, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া এবং অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা, এই সব নিয়ে, বিশেষ করে এই তিনটি বিষয় নিয়ে যখন দু দেশের সম্পর্কে যথেষ্ট উত্তাপ জমা হয়ে গেছে, তখনই এই বৈঠক। সুতরাং আজকের বৈঠক শুরুর দিনটিকে যে বিশেষ দিন হিসেবে মানতেই হয়, কারণ আলোচনার মাধ্যমে সমস্যা দূর করার লক্ষ্যে এই বৈঠক বসছে। তবে সত্যি করে বললে আমাকে বলতেই হবে, বড় কিছু আশার বাণী এই বৈঠক থেকে পাওয়া যাবে এমনটা আমার ভাবনায় নেই মানে নেই। কিন্তু পরিস্থিতি বদলের একটা ইঙ্গিত হঠাৎই চলে এসেছে বাংলাদেশের দিক থেকে। এসেছে বটে, তবে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে এত ভোল বদল দেখা যায় অহরহ। কে কবে কি কথা বলছে, কবে আবার ঠোঁট উল্টে সে কথা অস্বীকার করছে, তার ঠিক ঠিকানা নেই। এই দেখুন না, বাংলাদেশের ফেব্রুয়ারির ভোটের আগে তারেক রহমান কত কি বলেছিলেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, তাদেরকে গণতান্ত্রিক পর্যায়ের গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কি হলো তারপর? তারেক রহমান নিজেই ঠোঁট উল্টে দিলেন। সুতরাং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব যে মন্তব্য করেছেন, সেটা একেবারে বেদবাক্য এমন ভাবার কোনো কারণ নেই। তবু যতক্ষণ না উল্টো বলছেন তিনি বা তার মন্ত্রিসভার প্রধান তারেক রহমান কিংবা বিএনপি সরকারের অন্য কোনো পদাধিকারী, ততক্ষণ তার মন্তব্য, মানে সালাউদ্দিন সাহেবের মন্তব্য অপরিবর্তনীয় ধরে নিয়ে এগোনো যাক। সালাউদ্দিন সাহেবের মন্তব্য, ভারত বাংলাদেশ সীমান্তের উত্তাপ ঠান্ডা করে দিতে পারে এমন আশা করাটা অন্যায় হবে না। অন্তত সব গোলমাল পুরোপুরি না মিটলেও অনেকটা যে মিটে যেতে পারে এমন একটা আশা জেগেছে। আশা করার বড় কারণ, তারেক রহমান সরকারের সবচেয়ে প্রভাবশালী মুখ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর সালাউদ্দিন আহমেদ এই মন্তব্যটি করেছেন, এবং মন্তব্যের টাইমিংটা দেখুন। ঠিক ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর 4 দিন ব্যাপী নয়াদিল্লি বৈঠকের ঠিক কদিন আগেই তিনি কথাগুলো বললেন। আর এই কারণেই যে বৈঠকে বড় কিছু পাওয়ার আশা কেউই করছিল না, না বাংলাদেশে না ভারতে, সেখানে একটা আশা অন্তত তৈরি হয়েছে যে অন্তত সীমান্তের উত্তাপ প্রশমিত হয়ে এই বৈঠক থেকে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হতে পারে আগামী দিনগুলিতে। কি বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী? এই বৈঠকের ঠিক আগেই গত সপ্তাহে 1 জুন ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, সীমান্তে সবগুলো ঘটনায় বর্ডার কিলিং নয়। আরও বলেছেন, বাংলাদেশ পুশিন ও পুশব্যাকের বিরুদ্ধে, কিন্তু ন্যাশনাল আইডি ভেরিফিকেশনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ফেরতের প্রসেসটা ঠিক করা যেতে পারে। আর ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনার জন্য প্রধান যে 3টি কারণ আছে, সেগুলো হলো: 1,
ভারত কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে মতবিরোধ। 2, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের নিহত করার ঘটনা বা বর্ডার কিলিংয়ের যে অভিযোগ বাংলাদেশ করে আসছে বহুদিন ধরে। এবং 3, বাংলাদেশের অনুমতি ছাড়াই ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের জোর করে ফেরত পাঠানো, যাকে বলে পুশব্যাক। এই 3টি বিষয় সম্পর্কের সীমান্ত সম্পর্ক খুব খারাপ জায়গায় নিয়ে চলে গেছে। এক এক করে এই 3টি বিষয়ের আলোচনায় আসি। প্রথমে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা। এই বিষয়ে সরাসরি সালাউদ্দিন আহমেদ কিছু বলেননি, কিন্তু অনেক সময় মৌনং সম্মতি লক্ষণম হয়ে যায়। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে, তার আগে এই উত্তেজক বিষয়টি নিয়ে কোনো কথা না বলে কাঁটাতার নিয়ে বাংলাদেশের বিরোধিতার জায়গাটা কি দুর্বল করে দিলেন না বাংলাদেশের বর্তমান ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী? আপনি প্রিয় দর্শক, আপনি এই ব্যাখ্যার সঙ্গে সহমত না হতেই পারেন, কিন্তু একটা প্রশ্নের জায়গা যা আছে সেটা তো অস্বীকার করতে পারেন না। এরপর আসি বর্ডার কিলিং প্রসঙ্গ নিয়ে। সালাউদ্দিন সাহেব কি বললেন? স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কোনো হত্যা বা কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা বলতে পারি। কিন্তু যদি অন্য দেশের বাহিনী তাদের সীমানার অভ্যন্তরে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের দেশীয় আইনে অ্যাড্রেস করে, অর্থাৎ গুলি করে মারবে কি মারবে না সেটা তাদের নির্ধারণ করার ব্যাপার, সেটা যদি করে তাহলে সেই হত্যাকে বর্ডার কিলিং বলা যায় না। অর্থাৎ বাংলাদেশের কেউ যদি অবৈধভাবে ভারতের সীমানায় যায় এবং গুলি খায়, সেটা বর্ডার কিলিং হবে না। এই কথা মেনে নেয়ার মাধ্যমে 2011 সালের জানুয়ারি মাসের ফেলানি খাতুন হত্যা মামলা নিয়ে বাংলাদেশের সেই ঐতিহাসিক প্রতিবাদটি কিন্তু দুর্বল হয়ে গেল। দুর্বল হলো এরকম বহু কেস। এই মন্তব্যের পর ভারত বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হলেই বর্ডার কিলিং করছে ভারত, এই অভিযোগ তুলে চিৎকার শুরু করে দিত বাংলাদেশ। কারা নিহত হতো, কেন নিহত হতো, কোথায় নিহত হতো? নিহত হতো বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে ঢুকতে চাইতো, চোরা কারবার করত তারা। ভারতের সীমানার মধ্যে এসব মৃত্যু ঘটলেও বাংলাদেশ বলতো গুলি করবে কেন ভারতীয় বাহিনী, এটা মানবতা বিরোধী ইত্যাদি ইত্যাদি। লক্ষণীয় হলো যারা মরে তারা সবাই বাংলাদেশি। কিন্তু শুধু বাংলাদেশিরাই কেন মরে সীমান্তে? কারণ তারাই তো দেশ ছেড়ে ভারতে আসতে চায়। সীমান্তে তারাই গরু ইত্যাদি চোরাচালানের মূল অভিযুক্ত থাকে, তাদের সঙ্গে ভারতীয়রা থাকে, কিন্তু তারা বাংলাদেশের ভেতরে না গিয়ে ইন্ডিয়া পারেই থাকে। এবার এরকম মৃত্যুর ঘটনায় বাংলাদেশের বিজিবি ও মিডিয়ার চিৎকার অনেকটাই যে থামবে এটা বলা যায়। এবার আসুন এই প্রসঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফোকাস করি। এটা হলো পুশব্যাক নিয়ে যে নিদারুণ সমস্যার সৃষ্টি হয়েছে দু দেশের মধ্যে, সে বিষয়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্য কিভাবে পুরো প্রসঙ্গে ভারতের অভিযোগকে প্রকারান্তরে সমর্থন দিয়ে সমস্যাটিকে নিরসনের চেষ্টা কিভাবে করলো সেই বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ পুশইন বা পুশব্যাক মেনে নেবে না, কিন্তু এর সঙ্গে সঙ্গে আর যে কথাটি বলেছেন সেটি গুরুত্বপূর্ণ। আজ অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে যে পুশব্যাক করা হচ্ছে তার কারণ কি? ভারত এসব মানুষদের দেশে ফেরত পাঠাতে কাগজপত্র বাংলাদেশের হাতে পৌঁছে দেওয়ার পরও যখন কোনো সাড়া পায় না, তখনই তো জোর করে সীমানার ওপারে তাদের পুশব্যাক করতে বাধ্য হয়েছে। ভারত বারবার এই অভিযোগ করেছে যে বাংলাদেশের কাছে 5 বছর আগে পাঠানো
এই ধরনের কাগজ ফেরত নিয়ে যাওয়ার ব্যাপার, সেগুলোরও কোনো জবাব দেয়নি বাংলাদেশ। বাংলাদেশ কানেই তোলেনি এই সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সরাসরি এই অভিযোগ মেনে না নিয়ে, মানে ভারতের অভিযোগটা মেনে না নিয়ে ঘুরিয়ে কিন্তু মারলেন সে কথা। তিনি বলেছেন ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে প্রয়োজনীয় প্রসেস সত্বর ফলো করা হবে। অর্থাৎ এই বক্তব্য থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সেটা হলো ন্যাশনাল আইডেন্টিফিকেশন বাংলাদেশ সরকারের, সেই ডকুমেন্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে ধরে নেওয়া যায় যে তারা ভারতে এসে আইডেন্টিটি কার্ড কি তৈরি করেছে না করেছে সেটা নিয়ে বাংলাদেশ কোনো আর সেটা নিয়ে প্রতিবাদ কিন্তু সেইটা নিয়ে হাঙ্গামা করবে না। এবং ধরে নেওয়া যায় যে অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি আর বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখবে না। এই বিশ্লেষণ অত্যন্ত গম্ভীর এবং সঠিক, এবং এক লহমায় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে যে ভয়ঙ্কর মানবেতর পরিস্থিতি ক্রমশই বাড়ছে, সেই পরিস্থিতির ইতিবাচক দিকে পরিবর্তনের একটা আশা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ আর নো ম্যানস ল্যান্ডে থাকতে বাধ্য না হয়ে তার দেশের মাটিতে যাওয়ার ও থাকার সুযোগ পাবে তাদের ঘরে ফেরার। দর্শক, ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার হেনস্থা নিয়ে আমরা এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি। আমরা কারোর মুখের ঝাল খাইনি, না বাংলাদেশের না ভারতেরও। আমরা শুধু ব্যাখ্যা করেছি কোন পরিস্থিতিতে এই মানুষগুলো গিয়ে পড়ছে। সেখানে আমরা বলেছি ভারতে এক প্রস্থ হয়রানি, তারপর বাংলাদেশে পৌঁছে আর এক প্রস্থ। অনেকে বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছে যাওয়ার পরেও বিজিবি ও তাদের সহযোগী গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ফের নোম্যান্স ল্যান্ডে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই মানুষগুলো স্পষ্ট বলছে তারা বাংলাদেশের অমুক জেলার, অমুক উপজেলার, অমুক জায়গার বাসিন্দা। তা সত্ত্বেও বিজিবি তাদের ধরে নিয়ে আসছে, নোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে। তারা বলছে না যে কখনো যে এরা বাংলাদেশের মানুষ নয়, সেটা কিন্তু বলছে না। তাদের একমাত্র আপত্তি ভারত এদের আন্তর্জাতিক আইন মেনে ফেরত দেয়নি। আবার ভারত বলছে এরা বাংলাদেশি, অবৈধভাবে ভারতে এসেছিল, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে, মানে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাচ্ছে। আইন মেনে বাংলাদেশ এদের ফেরত নেয়ার ব্যবস্থা করছে না, তাই ওরা নিজেরাই চুপি চুপি যেমন ঢুকেছিল ভারতে, তেমন চুপি চুপি বেরিয়ে যাচ্ছে ভারত থেকে। ভারতের কোনো হাত নেই, আর ভারত ওদের নোম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়েও আনবে না। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত ব্যাপারটা? ওরা নোম্যান্স ল্যান্ডে রোদে জলে ভিজে না খেয়ে জল না পেয়ে মরবে, সাপের কামড়ে মরবে। ওরা বাংলাদেশি, কিন্তু কানুন মেনে ফেরত আসেনি ভারত থেকে, এই ওদের অপরাধ। তাই বাংলাদেশে নিজেদের বাড়িতে ফিরতে পারবে না। কি চমৎকার বক্তব্য ছিল বাংলাদেশ সরকারের এবং বর্ডার গার্ডস বাংলাদেশের, ভাবুন একবার। আবার তারা কিনা বলেছে যে এটা মানবিক দিক দিয়ে ভারত নাকি অত্যন্ত অন্যায় কাজ করছে। আর তোমরা তোমাদের নিজেদের দেশের মানুষদের মানবিক দিক দিয়ে কি বড় কাজটা করছো সেটাও একবার বলো। সালাউদ্দিন আহমেদের মন্তব্য এবার অন্তত এই হতভাগ্যদের বেআইনি ফিরে আসার দুর্দশার হাত থেকে বাঁচাবে, এই আশাটা উজ্জ্বল করেছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যেভাবে দুই দেশের মধ্যে চড়ছিল, যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, নিশ্চিতভাবেই সেই পরিস্থিতি খানিকটা থমকে যে গেল বলাই যায়। শুধু এটুকুই নয়, চীন এবং পাকিস্তানের সাথে তারেক রহমান সরকারের যে প্রণয় গত কিছুদিন ধরে চলছে, এবং ইউনূস সরকারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল তারেক রহমান সরকারের একটা অংশ, সেই প্রক্রিয়াতে অন্তত একটু চাপ এবার পড়বে
একটু বাধা আসবে, এটা বোঝাই যাচ্ছে। এখন বাংলাদেশের মানতে হবে, তারা যদি যুদ্ধ না চায়, যদি যুদ্ধের মধ্যে তাদের না পড়তে হয়, ফেসবুকের যুদ্ধ নয়, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ নয়, এই ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা সংখ্যক মানুষের বেশ ভালো রকম একটা দখল আছে ফেসবুকে যুদ্ধ করার, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করার। বা যুদ্ধ বাঁধলে ফেসবুকে যুদ্ধ হবে না। সুতরাং আশা করা যায় বাংলাদেশের যে পথ দিয়ে চলছিল ভারত বিরোধিতার পথে, সেই পথটা, সেই চলাটা একটু থমকে যাবে। পুরো বন্ধ হবে কিনা জানি না, একটু থমকে যাবে। আজ 8ই জুন বিজিবি বিএসএফ বৈঠকে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমরা নিয়মিত দিয়ে যাব এই বিষয়ের কারেন্ট স্ট্যাটাস ও আপডেট। পরিস্থিতির এই নতুন রূপান্তরের সম্ভাবনা সম্পর্কে প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।